वफादारी राष्ट्रीय राइफल्स की तरफ या वफादारी जिहादियों की तरफ? वफादारी भारतीय सेना की तरफ या वफादारी किसी टेररिस्ट ऑर्गेनाइजेशन की तरफ? दुश्मन सिर्फ बॉर्डर के उस पार नहीं होता, घर के अंदर भी होता है। घुन दीमक बन के जीता है। এই শৌর্য মুভির ব্রিগেডিয়ার রুদ্রপ্রতাপ সিংহের বলা কথাগুলো যে কতটা সত্যি সেটা এখন গোটা ভারতবর্ষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। অপারেশন সিন্দুরের সফল অভিযানের পর এখন গোটা ভারত জুড়ে পাকিস্তানের আইএসআই গুপ্তচর খোঁজার কাজ চলছে। আর যেখানে জ্যোতি মালহোত্র, দেবেন্দ্র সিং, পালক শের, জাফর হোসেন, নোহের আরমান সহ একাধিক ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে। না জানি সারা ভারত জুড়ে আরও কত শত এরকম স্লিপার সেল বহাল তবিয়তে ঘুরে বেড়ায়। এই স্পাই বা গুপ্তচর বৃত্তির কাজ সারা বিশ্বে বহু প্রাচীনকাল থেকে চলে আসে, কিন্তু কিছু টাকা পয়সা, প্রেম, ভালোবাসা কিংবা লাভ জেহাদের কারণে এরকমভাবে দেশের সিকিউরিটি ও নানা গুরুত্বপূর্ণ তথ্য শত্রু দেশের কাছে বিক্রি করে দিয়ে এভাবে কে গদ্দারি করতে পারে। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে ডিজিটালি বিভিন্ন ফটো, ভিডিও এইভাবে পাকিস্তানের হাতে তুলে দিত ট্রাভেল ব্লগারের ছদ্মবেশে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হরিয়ানার এক ইনফ্লুয়েন্সার জ্যোতি মালহোত্রা এভাবেই ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ভিডিও ও তথ্য পাকিস্তানের আইএসআইয়ের হাতে তুলে দিয়েছে এবং অনুমান করা হচ্ছে যে পাহেলগামের তথ্যও পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল এই ট্রাভেল ব্লগার। এখন অনেকের মনে প্রশ্ন আসবে যে এই মেয়েটি কিভাবে তার ট্রাভেল কন্টেন্টের আড়ালে ভারতের গোপনীয় তথ্য পাকিস্তান বা পাকিস্তানের ওই সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলির হাতে তুলে দিত, কিংবা আজ থেকে আমাদের পছন্দের যে সমস্ত ট্রাভেল ব্লগার তাদেরকে কি আর বিশ্বাস করা যাবে না? এই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে খুঁজে নেব। চলুন প্রথম প্রশ্নটিতে দেখা যাক। এই ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রা তার ইউটিউব চ্যানেলটি খোলার 3 বছর আগে সে একটা দিল্লির কোম্পানিতে কাজ করতো, যেখানে তার গড় মাসিক বেতন ছিল 25 থেকে 26 হাজার টাকার মতো। তাহলে এটা সহজে অনুমান করা যায় যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চাকচিক্যপূর্ণ বা জৌলুসে ভরা নয়। তাহলে এই মেয়েটি কিভাবে একের পর এক পাকিস্তান, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, বালি, অরুণাচল প্রদেশ, কাশ্মীরের মতো জায়গায় 5 স্টার হোটেলে থাকা এবং ফ্লাইটের ইকোনমিক ক্লাসে যাতায়াত করা এই লাক্সারিয়াস লাইফটা কীভাবে লিড করে, যেখানে তার সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র 3,85,000। আমাদের বাংলার এমন অনেক ট্রাভেল ব্লগার আছে যাদের সাবস্ক্রাইবার সংখ্যা 4 লাখ, 5 লাখ কিংবা 10 লাখের মতো। তাদের অনেককে আমি বলতে শুনেছি যে এই ট্রাভেলের খরচ জোগাড় করতে গিয়ে তারা অনেকেই হিমশিম খাচ্ছেন। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের পশ্চিমবঙ্গের মোটো ব্লগার বৈদিক চ্যাটার্জি, তার নেপাল সিরিজে আপনারা দেখবেন যে সে নেপালের উদ্দেশ্যে যখন গেছিল তখন তাদের কাছ থেকে একটা এক্সট্রা 15,000 টাকা চেয়েছিল পার পার্সন, যে কারণে বৈদিকদা এবং বাইকার নীলাদ্রিদা দুজনেই সেই ফুকসুন্দর লেক না দেখে সেখান থেকে ফিরে আসে। তাহলে এই মেয়েটির এরকম লাক্সারিয়াস লাইফ লিড করতে স্পন্সর করতো কে? ইউটিউব ঘাঁটলে এরকম অনেক খাজা কন্টেন্টের চ্যানেল দেখা যাবে যাদের সাবস্ক্রাইবার 3-4 লাখেরও বেশি, কিন্তু যারা অ্যাকচুয়ালি নাম করা ব্লগার তারা যেখানে সহজে যেতে পারেন না, সেখানে এই জ্যোতি মালহোত্রার অবাধে যাতায়াত ছিল। উদাহরণ হিসেবে যদি বলি, দিল্লিতে অবস্থিত পাকিস্তানের এম্বাসিতে ইফতার পার্টিতে সহজে যোগদান করা, কিংবা পাকিস্তানের পাঞ্জাবের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মারিয়াম শরীফ, যিনি বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দাদা নওয়াজ শরীফের মেয়ে, তাহলে তার সাক্ষাৎকার নিচ্ছেন পাকিস্তানে গিয়ে, অথচ হরিয়ানার যে মুখ্যমন্ত্রী তার সঙ্গে তার দেখা করার সময় নেই। এটা কি কাকতালীয়? পাহেলগাম অ্যাটাকের 3 মাস আগে অর্থাৎ এবছরের জানুয়ারি মাসে কাশ্মীরের পাহেলগামে যাওয়া, অথচ ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আমরা পারতপক্ষে ঠান্ডার জন্য পাহাড়কে এড়িয়ে চলি, আর এর 2 মাস পর মার্চ মাসে পাকিস্তানে যাওয়া। এছাড়া নেপাল, কাশ্মীর, অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্য যারা অন্য দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে থাকে সেই সমস্ত জায়গায় কেন বারবার ঘুরতে যাওয়া? এছাড়া কলকাতায় এসে ব্যারাকপুর যাওয়া কিংবা নদিয়ার গেদের সীমান্তে যাওয়া। আমি অন্তত আজ পর্যন্ত দেখিনি যে গেদের সীমান্তে ট্রাভেল ব্লগের জন্য কোনো ট্রাভেল ব্লগারকে যেতে। তো এই সমস্ত ঘটনাগুলো সত্যি কি কাকতালীয় নাকি হাইলি সাসপিশিয়াস ব্যাপার যে এই বর্ডার শেয়ার করা বিশেষ করে রাজ্যগুলোতে বারবার করে সেখানে যাওয়া এবং সেখানে ভিডিও করা, ফুটেজ নেওয়া, এটা কি সত্যিই কাকতালীয়? পাহেলগাম অ্যাটাকের পরের দিন দিল্লিতে পাকিস্তান এম্বাসিতে এক ব্যক্তি কেক নিয়ে যাচ্ছিলেন, সেই ভিডিওটা দেখেছিলেন? হ্যাঁ, এই ব্যক্তি হলেন এহসান উর রহিম ওরফ দানিশ। আর এই দানিশকেই ভারত সরকার 13ই মে পার্সোনা নন গ্রেটা বা গুপ্তচর বৃত্তির কারণে পাকিস্তানে ফেরত পাঠায়। আর এই দানিশের সঙ্গেই আমাদের ট্রাভেল উইথ জো অর্থাৎ এই জ্যোতি মালহোত্রা ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। এমনকি এই দানিশের জন্য তিনি দেশ ছাড়তেও রাজি ছিলেন, ধর্ম পরিবর্তন করতেও রাজি ছিলেন। এটাকে আপনি কি বলবেন, লাভ জিহাদ নাকি হানি ট্র্যাপ? এমনকি বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে পাকিস্তানের মুরিদকে, যেটা ছিল লস্করি তৈবার বেস ক্যাম্প, সেখানেও 1 সপ্তাহ কাটিয়ে এসেছেন এই ট্রাভেল ব্লগারের জ্যোতি মালহোত্রা। কাশ্মীরের পাহেলগামে ওই নিরীহ পর্যটকগুলির
মৃত্যুর জন্য যদি সত্যিই ইনি জড়িয়ে থাকেন, এই জ্যোতি মালহোত্রা জড়িয়ে থাকে কোনোভাবে, তবে সেটা একজন ভারতীয় হিসাবে চরম লজ্জার এবং অপমানের হবে। একজন ট্রাভেল ব্লগার যখন কোথাও ঘুরতে যান তখন বহু ফুটেজ তিনি কালেক্ট করেন, কিন্তু এডিটিংয়ের সময় কাটছাট করে তারপরেই তিনি সেই ভিডিওটা আপলোড করেন। তাহলে ইমাজিন করুন ওই সমস্ত সীমান্তবর্তী এলাকাতে বারবার গিয়ে কত ফুটেজ না এই জ্যোতি মালহোত্রা কালেক্ট করেছে, না জানি কত শত গুরুত্বপূর্ণ তথ্য এবং এক্স্যাক্ট লোকেশন আইএসআই ও পাকিস্তানের ওই সমস্ত জঙ্গিদের হাতে তুলে দিয়েছে এই গদ্দার। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, তাহলে আমাদের সমস্ত পছন্দের ট্রাভেল ব্লগার কি একই রকম? আগে না, সব মানুষ পয়সার কাছে বিক্রি হয় না। কিছু মানুষ আজও নিজের আগে দেশের সুরক্ষাকে রাখে। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে কাকে বিশ্বাস করব, ঠিক কিভাবে বিশ্বাস করব? তাহলে বলি, এই প্রসঙ্গে আপনাকে অবশ্যই সজাগ এবং সতর্ক থাকতে হবে। দেখতে হবে কোনো ট্রাভেল ব্লগার প্রয়োজনের অতিরিক্ত ফুটেজ কি বারবার দেখাচ্ছেন, বাংলাদেশের মতো জায়গায় বা ওই সমস্ত দেশে বারবার করে কি ঘুরতে যাচ্ছেন, ইন্ডিয়ান আর্মিকে কি যাচ্ছেতাই ভাষায় আক্রমণ করছে। আর এই সমস্ত ঘটনা দেখার পর আপনার মনে যদি কোনো সন্দেহ দান আমাদের, তবে অবশ্যই সঠিক জায়গায় অভিযোগ জানান। তবে এইটুকু বলতে পারি, আমরা যারা ইউটিউবে কন্টেন্ট বানাই, ব্লগ করি, তাদের কাছে এটা একটা মাস্ট অ্যালার্ম। এবার আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো। পাহেলগাম অ্যাটাকের পর এই ট্রাভেল উইথ জোব জ্যোতি মালহোত্রা তার ইনস্টাগ্রামে এই অ্যাটাক সম্পর্কে ঠিক কী বলেছে। আর এটা শোনার পর আপনি বলবেন যে এই জ্যোতি মালহোত্রা কি শুধুমাত্র টাকা পয়সা কিংবা খ্যাতির লোভে, নাকি প্রেম ভালোবাসার চক্করে, না লাভ জিহাদ, না হানি ট্র্যাপে ফেঁসে এভাবে আমাদের দেশের আর্মি ও সাধারণ মানুষকে বিপদে ফেলেছে, নাকি একজন পিওর দেশদ্রোহী গদ্দার হিসাবে ভারতের বিভিন্ন সেন্সিটিভ ইনফরমেশনকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে। ঠিক যেভাবে পাকিস্তানের আইএসআই এজেন্ট শাকিরের নাম ফোনে জট রান্ধোয়া বলে সেভ করে রেখেছিল। इसमें गवर्नमेंट की ही नहीं बट हर उस नागरिक की रिस्पॉन्सिबिलिटी है जो घूमने जाता है, जो जिसको वॉचफुल होना चाहिए। सिक्योरिटी मैं जानती हूँ कि कश्मीर में हर जर्रे जर्रे पर चप्पे चप्पे पे सिक्योरिटी होती है, इतने आर्मी के इतने पुलिस के फोर्स होती है वहाँ पे। फिर भी अगर ये चीज़ हुई है तो कहीं ना कहीं हम भी कसूरवार हैं, हम भी दोषी हैं, क्योंकि ऑफ कोर्स ये चीज़ जो है वो हमारी बिना नॉट मतलब वॉचफुल नहीं थे हम, जिसकी वजह से ये चीज़ हुई। हम लोग को वॉचफुल होना चाहिए, हमें रिस्पॉन्सिबल होना चाहिए। अगर उन टेररिस्ट को कोई भी सपोर्ट कर रहा है तो उनको सपोर्ट कर रहे हैं तो वी आर नॉट इंडियन। अगर हम लोग ही करप्ट हैं, हम लोग ही गलत हैं, तो वो चीज़ बहुत ज़्यादा झकझोर करने वाली है। किसी भी कंट्री के लिए वो बहुत ज़्यादा गलत है। अगर किसी ने भी उन टेररिस्ट को सपोर्ट किया है तो बहुत गलत चीज़ है, और उसमें हम खुद रिस्पॉन्सिबल हैं, हमारी गवर्नमेंट रिस्पॉन्सिबल है, क्योंकि वो उस सिक्योरिटी कहीं ना कहीं उनसे मिसिंग हुई। वो सिक्योरिटी वहाँ पर लैप्स हुई, कुछ तो गड़बड़ हुई जो जिस वजह से ये इतना बड़ा अटैक हुआ। और যাই হোক, কমেন্টে আপনার মতামতটা কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে কিন্তু অবশ্যই থাকবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।